আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক, স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের বিস্তার পরিমাপ অধ্যায়টা কমপ্লিট করছিলাম। আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস। তো আজকে শুরু হবে তোমাদের 226 নম্বর পৃষ্ঠার একটা মাথা খাটানোর প্রশ্ন থেকে। এই প্রশ্নটাতে তোমাদেরকে কি বলা হচ্ছে? তোমাদেরকে বলা হচ্ছে যে কোন ক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হবে। কোন ক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হবে। এখন দেখো আমরা ভেদাঙ্ক এটা সলিউশনটা আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? চলো আমরা একটু মাথা খাটাই কিভাবে কি করা যায়। এখন দেখো আমরা যতটুকু জানতে পারলাম যে ভেদাঙ্কের যে ফর্মুলাটা দেখো তো, এটা কি সিগমা স্কোয়ার দিয়ে আমরা প্রকাশ করে থাকি। সংজ্ঞাতে কি ছিল যে তথ্য সারির প্রত্যেকটা মান থেকে গড়ের কি নেব আমরা বলতো ব্যবধানের বর্গ, এরপর সমষ্টিকে গড় করব, তাই তো এটাকে আমরা কি বলি ভেদাঙ্ক। তো এই যে প্রত্যেকটা ভ্যালু থেকে এটাকে আমরা লিখবো xi থেকে গড়ের কি নেব বলতো বর্গ, এই বর্গের আবার কি নেব বলতো গড়। এটাকে আমরা কি বলে থাকি বলতো, এই যে এটা কি বলতো সামেশন। এখানে আই শুরু হবে 1 থেকে n পর্যন্ত, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ভেদাঙ্ক। তো এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে ভেদাঙ্কের আরেকটা সূত্র আছে, এটা দিয়ে এটা দেখো যে কোন ক্ষেত্রে ভেদাঙ্কটা কি হবে সর্বনিম্ন হবে। এখন দেখো এই রেজাল্টটা সর্বনিম্ন কিভাবে হবে, অবশ্যই আমাকে তথ্য সারিতে মান দেওয়া থাকবে। মানে ধরো হচ্ছে একটা ব্যাটসম্যানের রান 1 রান 5 রান, অ্যাটলিস্ট ভ্যালু তো থাকবে, তোমার কাছে তথ্য তো থাকবে, তার মানে এন এর মান অ্যাটলিস্ট থাকবেই, একের থেকে বড় তো থাকবে, তাই না? এক হলে তো কিছু করার নাই, অ্যাটলিস্ট 2 3 4 5 এরকম ভাবে তো শুরু হবে, তাই না? তো এন এর মান কখনো কিন্তু জিরো হবে না। ধরো তোমার কাছে তথ্য সংখ্যাই আছে জিরো, তুমি কি করবা? তাহলে এটার সাথে এটার কানেকশনটা নাই, তোমার একাধিক ডাটা অবশ্যই আছে। এখন দেখো তো এই সিগমা স্কোয়ারের মানটা কম কখন আসবে, সর্বনিম্ন। আমাকে আরেকটা জিনিস এটা বলার, দেখো তো একটু বলো তো, এখানে দেখো এখানে একটা তুমি কি ইউজ করতেছো, দুইটা সংখ্যার বিয়োগের বর্গ। এখন দেখো কোন সংখ্যার বর্গ মানে বর্গ রাশি কখনো কি হয় না বলতো, শূন্য থেকে ছোট হয় না। সর্বনিম্ন কি হইতে পারে, সর্বনিম্ন শূন্য হইতে পারে। এখন দেখো উপরে তুমি প্রথমে পাইলে একটা জিরো, ধরো কোন তথ্য সারি থেকে কোন তথ্য সারির একটা উপাদান xi, xi হচ্ছে ধরো যে প্রথমটাকে লিখলাম x1 দিয়ে আর গড় করলা, ঠিক আছে? এখন তুমি পাইলা হচ্ছে জিরো, তাহলে এটার বর্গ করলে তুমি কি পাবা বলতো জিরো। এখন দ্বিতীয় উপাদানটা থেকেও তুমি কি করলা, গড় করলা, এরপরে তুমি কি করলা বর্গ করে কি পাইলা বলতো জিরো। এরপর যখন যোগ করবা, আলটিমেটলি কি করবা বলতো যোগ করবা, দুইটা যোগ, দুইটা না মানে যতগুলাই হোক এরকম একাধিক তুমি অপারেশন করে যদি সামেশনটা জিরো পাও, সামেশনটা কি পাও বলতো জিরো পাও, তাহলে তো এই টোটালটা জিরো হয়ে যাবে। তাহলে 0/n, তখন কি ভেদাঙ্কের মানটা কি চলে আসবে বলতো জিরো চলে আসবে। ভেদাঙ্ক তখন কি আসবে জিরো। তার মানে আমরা বুঝতে পারতেছি ভেদাঙ্ক উপরে অ্যাটলিস্ট জিরো হইতে মানে সর্বনিম্ন জিরো হবে। আর যদি কোনোটা জিরো না হয়, ধরো x2 থেকে এই x বার মানে গাণিতিক গড়টা জিরো আসে নাই, ধরো কথার কথা হয়ে গেছে 3, তাহলে তোমার যোগ ধরো ওই যে একটা তো জিরো আসলো আর একটা 3 আসলো, আর একটা জিরো আসলো, তাহলে যোগ করে তো 3 পাবা। তার মানে তখন তুমি কিন্তু ভেদাঙ্ক পাবা 3/9n। তার মানে যেটা বলতে চাচ্ছি, তুমি কিন্তু লোয়েস্ট যদি পেতে চাও তাহলে প্রত্যেকটা এই যে বিয়োগের যে বর্গ এটা জিরো, তারপর সামেশন মানে কি প্লাস, তারপর আবার জিরো প্লাস আবার জিরো, প্রত্যেকটা উপাদান থেকে গড়ের বর্গটা কি আসবে, বিয়োগের বর্গটা আসবে হচ্ছে শূন্য। এখন আমাকে এটা বলো কখন এই শূন্যটা আসবে। তার মানে দেখো এই যে x1 আর x2 সেম হইতে হবে, মানে x বার, x1 আর x বারটা কি হইতে হবে সেম। x1 হচ্ছে কি তথ্য সারির একটা মান, x বার হচ্ছে কি গাণিতিক গড়। দেখো তোমাদের এক্সাম্পল দিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। ধরো আমি হচ্ছে কোনো একটা ম্যাচে 5 রান করলাম, আর একটা ম্যাচেও 5 রান করলাম, আর একটা ম্যাচেও 5 রান করলাম, আর একটা ম্যাচেও 5 রান করলাম, একদম সমান, তাই না? একদম সমান। তার মানে আমার এভারেজ তুমি বের করতে যাও তাহলে কি করবা, এই 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, তারপর 20 পাবা, তারপর 4 দিয়ে ভাগ করে এভারেজ তুমি কত পাবা দেখো তো, এভারেজে তুমি কি পাবা বলো তো 5। আচ্ছা তুমি বলো তো আমার কোনো এখানে বিস্তার আছে? বিস্তার আমরা কি করি, বিস্তার পরিমাপে আমরা কি করি বলতো, এই গাণিতিক গড় থেকে আমাদের ডাটাগুলো কত দূরে দূরে আছে সেটা বের করে থাকি। তুমি দেখো তো আমার গড়ও 5 আর প্রত্যেক ম্যাচে আমি রানও করলাম 5 করে, তার মানে প্রত্যেকটা সংখ্যা তো গড়ই, গড়ের সমান, তার মানে কোনো দূরে নাই, গড় থেকে কোনো দূরে নাই, এটা তো তুমি বুঝো। এখন দেখো ধরো আমি ভেদাঙ্ক বের করার জন্য অপারেশনটা করতে চাচ্ছি, তো কি করব, এই যে 5 থেকে 5 কি করব বিয়োগ দিব, এই যে তথ্য সারি, এই যে ধরো এই যে x1, এটা x2, x3, x4 আর এটা কি গাণিতিক গড়। তাহলে দেখো আমি যখন x1 থেকে গাণিতিক গড়টা বিয়োগ করে বর্গ করব, বর্গ যখন করব তখন কি পাবো দেখো, এটা 5, গড়ও 5, 5 মাইনাস 5 তাহলে 0, 0 হোল স্কয়ার করলে হবে 0। তারপরে একইভাবে আমি x2 থেকে x বারে বিয়োগ করে আমি যদি বর্গটা বের করতে যাই, এখানেও দেখো 0 পাবো।
এরকম করে প্রত্যেকটার আমি কি পাবো বলতো 0 পাবো। তাহলে আমি দেখো তো আলটিমেটলি আমি সামেশন অফ কি বলতো যে xi মাইনাস এক্স বার স্কোয়ার, যেখানে i এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত, এই যে এই ক্ষেত্রে এই এক্সাম্পলটার ক্ষেত্রে এই টোটাল এই ইকুয়ালটা আমি কি পাবো বলতো, এই যে এই জিরো এই সামেশনটা কি আসবে বলতো 0 আসবে। তাহলে এখন আমি যদি ভেদাঙ্কটা বের করতে যাই, ভেদাঙ্ক কি আসবে, এই যে এই রেজাল্টটাকে অর্থাৎ শূন্যকে আমি n দিয়ে ভাগ করব, তাহলে আসবে হচ্ছে 0। শূন্য থেকে নিচে কিন্তু আর ভেদাঙ্ক তুমি পাবা না, মানে কোনো এই গড় থেকে গাণিতিক গড় থেকে ডাটা এই প্রত্যেকটা ডাটার কোনো ডিসটেন্স নাই। তার মানে আমরা এটা বলতে পারতেছি কোন ক্ষেত্রে ভেদাঙ্কটা সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হবে যদি দেখো এই যে প্রত্যেকটা উপাত্ত যেগুলা তথ্য সারির প্রত্যেকটা মান যদি তোমার একই হয়, একই হলে কি হবে গড়টা ওইটাই আসবে। ধরো প্রত্যেকটা ডাটা ছিল 10 10 10 10, গড় কত আসবে 10, তাহলে গড় থেকে এদের কোনো ডিসটেন্স নাই, সরি গড় থেকে এদের কোনো ডিসটেন্স নাই, তাহলে তোমার ভেদাঙ্ক কি আসবে বলো তো 0 আসবে। ঠিক আছে, তো এটা বুঝাই দিলাম। তাহলে হচ্ছে আমরা এই কথাটাই আর কি লিখে দেব। ঠিক আছে, এখানে আমরা জাস্ট এটা তো এতক্ষণ ধরে অ্যাপ্লিকেশনটা দেখলাম চিনলাম, রেজাল্টটা এভাবে লিখবো যে কোন ক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হবে, যখন যখন তথ্য সারির প্রতিটা মান একই হবে, একই হবে। এই একই হয়ে গেলে আমার গড় তো এটাই আসবে, সংখ্যাগুলা কোনো ডিসটেন্স নাই, তাহলে আমাদের ভেদাঙ্ক কি আসবে 0 আসবে। যে যখন তথ্য সারির প্রতিটা মান একই হবে তখন ভেদাঙ্ক 0 আসবে, মানে তখন ভেদাঙ্ক সর্বনিম্ন। ঠিক আছে, আর এই সর্বনিম্ন ভেদাঙ্ক কত হবে বলতো, ভেদাঙ্কের সর্বনিম্ন মান 0 হয়। এটা বলে নাই হয়তো বা প্রশ্নে, তাও লিখে দিচ্ছি, ভেদাঙ্কের সর্বনিম্ন মান হয়তো লিখতে পারে বইয়ে যে সর্বনিম্ন মানটা কত। ঠিক আছে, তোমাদের তো যে শর্ট প্রশ্ন হবে না, তোমাদের তো নতুন সিলেবাস দিয়ে দিচ্ছে ফাইনাল পরীক্ষায়, এরকম কিন্তু থাকতে পারে ভেদাঙ্কের সর্বনিম্ন মান কত লেখো, ভেদাঙ্কের সর্বনিম্ন মান 0। বুঝা গেছে, এই হচ্ছে আমাদের মাথা খাটানোর অ্যান্সারটা। এখন দেখো তোমাদের 227 নম্বর পেজে আমাদের হচ্ছে এরকম গাণিতিক গড় বের করা ভেদাঙ্ক নির্ণয় কনসেপ্ট আছে। তার আগে আমি একটু আবার তোমাদেরকে একটু সূত্রের সাথে পরিচয় করে দিই। আমরা গতদিন পর্যন্ত জানতে পারলাম এই যে আমাদের ভেদাঙ্ক, এটার একটা ফর্মুলা হচ্ছে কি বলতো, সামেশন অফ, মানে এখানে আই শুরু হবে হচ্ছে 1 থেকে n পর্যন্ত হবে কি তোমার এই xi থেকে x বারের বর্গ বিয়োগের বর্গ, এটাকে কি করব n দিয়ে ভাগ করব, এটা হচ্ছে কি আমাদের ভেদাঙ্ক। এখন এখন এটা কিন্তু আবার আরেকটা সূত্র আমরা চিনছি, কিরকম সূত্রটা দেখো তো, এটা আরেকটা সূত্র ছিল এরকম যে সামেশন xi স্কয়ার, এখানে i 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত, এটাকে n দিয়ে ভাগ, পরবর্তীতে মাইনাস সামেশন xi বাই n, এখানে i 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত, এটার বর্গ। এটা হচ্ছে দেখো প্রত্যেকটা তথ্য সারির প্রত্যেকটার বর্গের সমষ্টিকে n দিয়ে ভাগ, মানে বর্গের প্রত্যেকটা উপাদানের বর্গের কি হবে গড়। আর এখানে কি করা হচ্ছে, এখানে গড়ের বর্গ, বুঝতে পারছো, গড় মানে কি দেখো তো, প্রত্যেকটা সমষ্টিকে n দিয়ে ভাগ করলে তুমি কি পাও গড়, গড়কে আবার কি করা হচ্ছে হোল স্কয়ার। আমি একটু বাংলা ভাষায় লিখে রাখি তোমাদের জন্য একটু সুবিধা হয়। এই যে এই ডাটাটুকু, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে দেখো তো, প্রতিটা উপাদানের বর্গের গড়, তাই না, এই যে বর্গ করে যোগ করা হবে, তাহলে বর্গের সমষ্টি পাবা, সমষ্টিকে n দ্বারা ভাগ করলে গড় পেয়ে যাবা, বর্গের গড়। আর এই যে এই পার্টটুকু দিয়ে কি বোঝানো হচ্ছে দেখো তো, এইটুকু দিয়ে বোঝানো হচ্ছে ফার্স্টে দেখো এই যে সামেশন xi, এটার মাধ্যমে তুমি পাবা প্রত্যেকটা সমষ্টিকে n দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে গড়, গড়টাকে বর্গ করা হবে, এটা দিয়ে বোঝানো হচ্ছে প্রতিটা উপাদানের গড়ের বর্গ, একটা হচ্ছে বর্গের গড় আর একটা হচ্ছে কি গড়ের বর্গ, এই হচ্ছে কি বিয়োগটা, এটাই হচ্ছে কি আমাদের ভেদাঙ্ক, তাই তো। এই হচ্ছে বাংলা টার্মসে, এটা তুমি ইজিলি মনে রাখতে পারো।
তো এখন দেখো আমরা হচ্ছে একটু ম্যাথ সলভ করব তোমাদের 227 নম্বর পৃষ্ঠায়। এটা হচ্ছে মাথা কাটা প্রশ্ন একই সাথে, হ্যাঁ, খুব মানে একদম একক কাজ জোরের কাজ না, মাথা কাটানোর প্রশ্ন। আচ্ছা, তো এখন এর সমাধান করব। তো এখানে দেখো তোমাদের প্রথম যে পার্টটা, সেখানে বলা হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় বের করতে বলা হচ্ছে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তার মানে দেখো আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো কেমন হয় বলো তো? n সংখ্যক যদি লিখি, স্বাভাবিক সংখ্যাগুলো কেমন হয় বলো? এই যে এটা না স্বাভাবিক সংখ্যার সেট, তাই তো? এটা দেখতে এমন হয় 1 2 3 4 5 6 এরকম করে যেতে থাকবে। তো এখন তোমাকে বলা হচ্ছে যে n সংখ্যক নিতে হবে, ধরো 5টা, তার মানে যে 1 2 3 4 5 পর্যন্ত, তারপর ধরো হচ্ছে 7টা এরকম। এখন বলা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, তার মানে আগে হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি জানতে হবে। বলো তো মনে পড়ে কিনা? অনুক্রম আর ধারা চ্যাপ্টারে কিন্তু শিখছিলা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। গড়ের আগে আমরা কি করলাম? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আগে কি বের করলাম বলতো? সমষ্টিটা বের করব। মনে পড়ে সূত্রটা? সূত্রটার প্রসেস ছিল হচ্ছে, ধরো তোমাকে যদি 1 থেকে এরকম করে করে 10 পর্যন্ত দেওয়া হয়, প্রসেসটা কি? তাহলে দেখো এই প্রথমটা আর লাস্টেরটা যোগ করবা, ঠিক আছে? তুমি কত পাবা? 11 পাবা। এরপরে দেখো এই 2 আর 9 যোগ করবা, এটা 2, এখানে আগেরটা কি 9 না? যোগ করে আবার কত পাবো বলো তো? 11টা পাবা, 11 পাবা। তারপরে এরকম করে 3 আর কত, সরি 3 আর 8 যোগ করবা, তাহলে তুমি পাবা 11টা। তার মানে প্রত্যেকটা জোড়ার মান বলতো কি? প্রত্যেকটা জোড়ার মান তোমার আসবে হচ্ছে কি বলতো? এই 11টাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি 10 + 1। আর এখানে কয়টা জোড়া পাবা দেখো তো, এখানে কাপল হচ্ছে তো দুই, যেহেতু এখানে 1 থেকে 10 মানে আমি 10টা দিচ্ছি, বাট কাপল হচ্ছে তাহলে দুইটা করে নেওয়ার কারণে কাপল হবে হচ্ছে 5টা। তাহলে এখানে 5 দিয়ে কি হবে বলতো? গুণ হবে। তো এই হচ্ছে প্রসেসটা। তাহলে এই 10 হচ্ছে ছিল হচ্ছে ওই n, আর এই +1, আর এই 5টা কি বলতো? 10-এর অর্ধেকটা না, ওই যে n/2। এই হচ্ছে প্রসেসটা, সূত্রটা মনে রাখার। তো হচ্ছে এটাই, তাহলে আমরা ডাইরেক্ট লিখে ফেলি, তাই না? তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের এই হচ্ছে n+1, আর এরকম হচ্ছে অর্ধেক কাপল হবে মানে n/2। তাহলে n+1/2। ভালো কথা। এখন আমার গাণিতিক গড় কিভাবে বের হবে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড়, এই যে সমষ্টিকে আমরা কি করব বলতো? আমার উপাত্ত কয়টা? n সংখ্যক, মানে ডাটা কয়টা? n সংখ্যক, n দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা লিখব যে সুতরাং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় এটাকে ধরো আমরা x বার দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ? তাহলে এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় এটা হচ্ছে x বার। তাহলে এটা হচ্ছে আমাদের আসবে এই যে সমষ্টি n+1/2, এটাকে n দ্বারা ভাগ করে দেব, ঠিক আছে? তাহলে তোমরা দেখো কাটাকাটি যখন করবা, এটা যখন ভাগ করা হয়, তাহলে প্রসেসটা কি হয়ে যায়? এই যে এমন না, ভাগ করা মানে তো হচ্ছে এমন। তাহলে দেখো এই n কাটাকাটি যে এই হচ্ছে n+1/2, এই হচ্ছে আমাদের গড়। এখানে একটা কাজ করে রাখো, এই যে এই n+1/2 এটা আসলে কি? এটা হচ্ছে যে আমাদের সামেশন। কি? এটা হচ্ছে আমাদের সামেশন অফ কি বলতো? xi, যে প্রত্যেকটা উপাদানের সমষ্টি। কত থেকে কত পর্যন্ত বলতো? এই যে i1 থেকে শুরু হয়ে n পর্যন্ত। আমার x1 এর মান হচ্ছে 1, x2 এর মান হচ্ছে 2, i এর মান 3 হলে হবে x3 এর মান হচ্ছে 3। তো এরকম প্রত্যেকটা উপাদানের যে 1 + 2 + 3 এটাকে হচ্ছে সংক্ষেপে এভাবে আমরা লিখলাম, তাই তো? আর গড়ের সূত্র হচ্ছে কি হবে? যে গড়ের সূত্র কি হয়? যে এটাকে n দিয়ে ভাগ করলেই হয়ে যায়, তাই তো? আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে আপাতত এই গাণিতিক গড়ের অ্যান্সারটা, ঠিক আছে? এটা হচ্ছে অর্ধেক অ্যান্সার। এখন 2 নম্বর প্রশ্নটাতে তুমি যদি দেখো, এখানে বলা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক ভেদাঙ্ক নির্ণয় করো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কি বের করতে হবে? ভেদাঙ্ক। এখন দেখো ভেদাঙ্কের জন্য
আমরা সচরাচর দেখবা এখানে তোমাদের একটু পরে একটা প্রশ্ন আছে যে ভেদাঙ্কে তো দুইটা সূত্র আসছে, কোনটা ইম্পর্টেন্ট, মানে কোনটা বেশি সুবিধা কোনটা সুবিধা না, ওইটা অ্যান্সারটা মাত্র একটু পরেই পাবা। তো আপাতত দেখো ভেদাঙ্কের জন্য যে সূত্রটা আমরা কি লিখবো বলতো, এই গড়ের প্রত্যেকটা সংখ্যার এই যে গড়ের বর্গের গড়, তাহলে এটা কি করতে হবে, এন দিয়ে ভাগ করতে হবে। এখানে আই হচ্ছে 1 থেকে শুরু হয়ে এন পর্যন্ত, 1 থেকে শুরু হয়ে এন পর্যন্ত, মাইনাস এরপর হচ্ছে গড় নিতে হবে প্রত্যেকটা সংখ্যা, অর্থাৎ এই যে এইটা আই 1 থেকে শুরু হয়ে এন পর্যন্ত এইটার বর্গ। তো এইটা হচ্ছে আমাদের ভেদাঙ্ক। তো আগে হচ্ছে আমাদের এই পার্টটা বের করতে হবে। কি করতে হবে, এই যে এই পার্টটা। এখন দেখো যে সামেশন অফ আই 1 থেকে এন পর্যন্ত যে এক্স আই স্কোয়ার, এই রেজাল্টটা এটা দিয়ে বোঝানো হচ্ছে কি, এটা দিয়ে বোঝানো হচ্ছে এক্স আই এর মান, তার মানে হচ্ছে যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু, এই যে আয়ের মান 2 হলে এক্স টু স্কোয়ার প্লাস আয়ের মান 3 হলে এক্স থ্রি স্কোয়ার প্লাস ডট 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 করে এরকম করে এক্স এন স্কোয়ার। এখন দেখো তো আমাদের এক্স ওয়ান বলতে কি বোঝায়, যে প্রথমটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের এই দ্বিতীয় উপাদানটা হচ্ছে কত 2, তার মানে 2 এর স্কোয়ার, তারপর 3 এর স্কোয়ার প্লাস ডট 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 করে এরকম এন স্কোয়ার। তো আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা লাগবে, তার মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। অনুক্রম ধারাতে কিন্তু তোমাদের এই সূত্রটা ছিল। এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 বাই 6। তো এখন দেখো আমাদের যেহেতু এইটা লাগবে, এটা হচ্ছে আমরা আপাতত হচ্ছে বর্গের সমষ্টি বের করলাম, তাহলে এটা আবার n দিয়ে ভাগ করলে যে এই অর্ধেক বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে সুতরাং এই সামেশন অফ এক্স আই যে স্কোয়ার আই 1 থেকে n পর্যন্ত, এটা n দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে বলতো, কোনো কিছুকে n দিয়ে ভাগ করা মানে কি বলতো 1/n দিয়ে গুণ করা, তাই তো। আমরা ডাইরেক্ট লিখলাম, আমরা হচ্ছে যে উপরের ভ্যালুটা, এই যে এই বর্গের সমষ্টির সূত্রটা পেয়ে গেলাম এটা, তাই তো। অর্থাৎ n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 বাই 6, এই যে এই ভাগটাকে যেভাবে লিখবো 1/n, বুঝে গেছে। তাহলে এখন দেখো এই n কাটাকাটির পরে তোমার কি থাকবে বলতো, n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 বাই 6। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এটা একটু বের করতে হবে। এইটা কি, এটা কিন্তু অলরেডি বের করা, এই যে এটা মানে কিন্তু কি বলতো, এই যে গাণিতিক গড়, তাই না। এই যে সামেশন অফ এক্স আই প্রত্যেকটা উপাদান, এই যে এটা কি দেখো তো, এই যে প্রত্যেকটা উপাদানের সমষ্টিকে, তারপর দেখো এই যে n দিয়ে ভাগ করলে কি গাণিতিক গড় না, তার মানে এইটা হচ্ছে আমাদের গাণিতিক গড়। এইটা আর গাণিতিক গড় আমাদের দেখো আসছে কি n প্লাস 1, তাও একটু লিখে দিই এখানে, ঠিক আছে। যে আবার আই 1 থেকে n পর্যন্ত এই গাণিতিক গড়ে এটা আমাদের আসছে কি বলতো, এটা হচ্ছে আমাদের আসছে যে n প্লাস 1/2। তার মানে এখন আমরা ফাইনালি এই যে ভেদাঙ্কের যে সূত্রটা, এই যে এই সূত্রে দেখো আমরা এই ডাটাটা জানি, বসাই দিয়ে অ্যান্সারটা বের করে নেব, ঠিক আছে। সুতরাং ভেদাঙ্ক সিগমা স্কোয়ার, ফর্মুলাটা আবার যদি লিখে দিই তোমাদের জন্য, যে এটা হবে এক্স আই স্কোয়ার আই 1 থেকে শুরু করে n পর্যন্ত এইটার বর্গ, গড়, বর্গের সমষ্টির মানে প্রত্যেকটা উপাদানের বর্গের গড়, মাইনাস এরপর হচ্ছে গড়ের বর্গ। গড় হচ্ছে কিভাবে বের করে, যে সমষ্টিকে n দিয়ে ভাগ করবা আই 1 থেকে n পর্যন্ত, এই হচ্ছে স্কোয়ার। এখন এই ডাটাটা আমাদের কত আসছে, এই যে এই ডাটাটা আসছে হচ্ছে যে n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 বাই 6। এই ডাটাটা কত আসছে, এটা আসছে আমাদের এই যে এটা n প্লাস 1/2, এটা হোল স্কয়ার। তাহলে এখন দেখো কি করা যায়, এটাকে লেখা যাবে n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 বাই 6 মাইনাস, এটা দেখো তো এটা লেখা যাবে n প্লাস 1 হোল স্কয়ার বাই কত 4। আচ্ছা দেখো তো n প্লাস 1 ওইখানেও আছে, তাই না, ওইখানেও তো আছে, তাই তো। আবার এখানে দেখো এই 6 কে দেখো আরেকটু সুন্দর করে কিভাবে লেখা যায়, 6 কে লেখা যাবে হচ্ছে 2 ইনটু 3, আর এই 4 কে লেখা যাবে 2 ইনটু 2। তাহলে আমরা দেখো ওই উপর থেকে একটা n প্লাস 1 আর নিচের একটা 2 কে কমন নিয়ে লিখবো, তাহলে দেখো তো এটাকে লেখা যাবে টুয়াইস n প্লাস 1 বাই 3
কি করলাম, এই যে n+1 আর নিচের 2টাকে কমন নিয়ে লিখলাম, তাহলে এখানে 2n+1/3 থাকবে, ওইখানে n+1 হোল স্কয়ার থেকে একটা চলে গেলে একটা থাকবে, আর এই হচ্ছে 2 থাকবে, তাই তো? এমন এখন কি করব, একটু লসাগু করব বাচ্চাদের মতো, তাহলে n+1/2 ইনটু, তাই না, এটার সাথে তো গুণ আকারে আসতেছে, 3 আর 2 এর লসাগু করলে কত পাবো, 6, তাহলে এখানে 3 এখানে 2 পাবো, তাহলে 2 দিয়ে এখানে 4n+2, আর এখানে 3 পাবো, তাহলে 3n-3। তাহলে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারি, ইকুয়াল টু দিয়ে লিখতে পারি n+1/2 4n থেকে 3n গেলে কত হবে, শুধু n, শুধু n। আচ্ছা, আর 2 থেকে -3 গেলে কত হবে, -1, এটাকে ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে বলো তো 6। তাহলে উপরে দেখো তো n+1 আর n-1 কে আমরা কি লিখতে পারি, a + b আর a - b যদি গুণফল হয় তাহলে আমরা লিখি a² - b², তার মানে n² - 1 আর 6 × 2 = 12, তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার, ভেদাঙ্ক না, সুতরাং ভেদাঙ্ক। বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের ভেদাঙ্কটা। আই হোপ তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, তো তোমাদের 227 নম্বর পৃষ্ঠার যে শূন্যস্থান, এখানে বলা হচ্ছে যে ভেদাঙ্ক, ভেদাঙ্কের যে এই ফর্মুলাটা, হ্যাঁ, এইটা, এই সূত্রটা ব্যবহার অপেক্ষাকৃত সহজ কেন, তোমার মতামত ব্যক্ত করো। এটা দেখো, তোমরা মাত্র যে এক্সাম্পলটা করলা, তোমরা কিন্তু এক্সট্রিম লেভেলের কোনো ডাটাকে নিয়ে যে কোনোটার সাথে যোগ করে গুণ করে তারপর কোনো মান বের করতেছো, এই শ্রেণী সংখ্যার কোনো কিছু দিয়ে গণসংখ্যা দিয়ে কোনো কিছু গুণ করতেছো হাবিজাবি, বা এটা অন্য কোনো কিছু তোমাকে বের করে ওইটার মাধ্যমে তোমাকে ভেদাঙ্ক বের করতে হচ্ছে, এরকম কিছু কিন্তু লাগে নাই। তোমাকে কি দেওয়া থাকে, এই উপাত্ত দেওয়া থাকে, উপাত্তের প্রত্যেকটা মানকে তুমি জাস্ট কি করছো, বর্গ করে যোগ দিয়ে ভাগ করে দিচ্ছ, তাই না? এই যে এটা কোথায়, যে বর্গ করে যোগ করে ভাগ করে দিচ্ছ, এরপর আবার কি করতেছো, প্রত্যেকটা উপাদানের যোগ করে n দিয়ে ভাগ করে দিচ্ছ। এই ডাটাটা পেলেই তুমি কি করতেছো, দুইটা ডাটাকে তুমি ঠাস করে এই সূত্রে বসাই দিয়ে তুমি অ্যানসারটা পেয়ে যাচ্ছ। তো এইটাই হচ্ছে তোমার সবথেকে বড় সুবিধা, তোমার এখানে অন্য কোনো কিছু লাগে না, উপাত্তগুলার ডাটা থেকে, মানে উপাত্তগুলোতে যে মানগুলো দেও, এই মানগুলো থেকেই তোমার ভেদাঙ্কটা বের করা হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, যে ভেদাঙ্ক এই সূত্রের জন্য, এই সূত্রের জন্য গাণিতিক গড় ব্যবধান, তোমাদের যতগুলো আর কি তোমরা রাশি জানো এসব নির্ণয়ের, ইত্যাদি কোনোটিরই প্রয়োজন পড়ে না, ইত্যাদির কোনোটিরই প্রয়োজন পড়ে না, বা প্রয়োজন হয় না। উপাত্তের প্রত্যেকটা মান থেকে, উপাত্তের নিজস্ব মান থেকে কি হয়ে যায়, ভেদাঙ্ক নির্ণয় করা যায়। উপাত্তের নিজস্ব মান থেকে, মান থেকেই এই সূত্রে ভেদাঙ্ক নির্ণয় করা যায়। বুঝা গেছে? দেখো আমরা কিন্তু এই যে এখান থেকে যেটা বের করলাম, ওই উপাত্তের ডাটাগুলো নিয়ে কিন্তু আমরা কাহিনী করলাম, ঠিক আছে? অন্য কিছু বের করে তারপর এগুলার ভেদাঙ্কটা বের করতেছে এমন কোনো কথা কিন্তু আসে নাই। তাই হোক তোমরা জিনিসটা বুঝতে পারছো কোথায়। তো এখন আমরা 228 নম্বর পৃষ্ঠার একটা উদাহরণ দেখব, তোমাদের বই উদাহরণটা করে দেওয়া, তারপর হচ্ছে আমরা এখানে দেখব। এখানে বলা হচ্ছে যে ফাইনাল ম্যাচের নিবেশনের, ওই যে তোমাদের একটা উদাহরণ দেওয়া হচ্ছিল না, যে ক্রিকেট ম্যাচের, ওইটাই চলতেছে, ঠিক আছে? এটা উদাহরণ 5, যে নিবেশন সারণীর এটা ব্যবহার করে গড় ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। কি বের করতে হবে, গড় ও ভেদাঙ্ক। তো তোমাকে হচ্ছে এখন দেওয়া শ্রেণী ব্যাপ্তি হিসেবে দেওয়া ওভার, তো 1 থেকে 4, তার মানে দেখো এখানে 1 ওভার হলো, 2 ওভার হলো, 3 ওভার হলো, 4 ওভার হলো, বুঝে গেছে? তার মানে 4টা ওভার আসছে। তারপর দেখো পঞ্চম ওভার, ষষ্ঠ ওভার, সপ্তম ওভার, অষ্টম ওভার, আবার 4টা ওভার মিলে 5 থেকে 8। তো এরকম প্রত্যেকটা ওভারে কি পরিমাণ রান হচ্ছে, যে রান সংখ্যা দেওয়া, প্রথম 4 ওভারে 24, পরবর্তী 4 ওভারে 32,
পরবর্তী 4 ওভারে 36, এরপর 38, এরপর হচ্ছে 30। এই রানটা দেওয়া। এখন তোমাকে কি বের করতে হবে? গড় ও ভেদাঙ্ক। তো নরমালি এই টাইপের গুলার ক্ষেত্রে আমি তোমাকে যে এটা এটা দেখো, এটা তো তোমার কি বিন্যস্ত, তাই না? শ্রেণীকৃত ডাটা বা উপাত্ত। তো শ্রেণীকৃতর ক্ষেত্রে আমাদের ভেদাঙ্ক নির্ণয়ের জন্য সূত্রটা কি ছিল বলো তো? ওই যে সেম সূত্রটা, যে বেসিক, যেটা একদম সংজ্ঞার যে সূত্রটা, ওইটাতে তোমরা এরকম শিখছিলা যে xi থেকে x বার বিয়োগ হয়ে কি হয়? গড় নিতে হয়, তাই না? n দ্বারা ভাগ। ওইখানে খালি একটা কি হয় বলো তো? fi গুণ হবে। এখানে xi মান 1 থেকে শুরু করে n পর্যন্ত। এটা হচ্ছে শ্রেণীকৃতর জন্য, তাই না? শ্রেণীকৃতর জন্য আমাদের এটা হচ্ছে কি? ভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটা। fiটা কি হবে? গুণ হবে। আচ্ছা, তো আমরা এটা দিয়ে অঙ্কটা করব। তাহলে আমাদের এটা বের করতে হলে আমাদের কি কি লাগবে? গড় বের করতে হবে। এরকম শ্রেণীকৃত থাকলে গড় কিভাবে বের করো বলো তো? তোমরা হচ্ছে এরকম ভাবে সাজাও না, যে কি এখানে ধরো হচ্ছে যে শ্রেণী লেখো, তাই না? শ্রেণী ব্যবধান লেখো, এরপর কি লেখো? শ্রেণীর মধ্যবিন্দু লেখো, তাই তো? এরপর কি লেখো বলো তো? গণসংখ্যা লেখো। এই যে এখানে রানটাই হচ্ছে কি বলো তো? গণসংখ্যা। এই যে এই শ্রেণীতে কত রান আসছে? 24। ধরো কথা কথা, এই যে প্রথমটা হচ্ছে 1 থেকে 4, আর মধ্যবিন্দু কি হয় পাবা? এই 4 আর 1 যোগ করবা, এই যে শ্রেণীর প্রথম আর লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তো 4 আর 1 করলে 5, 5 এর অর্ধেক হচ্ছে আড়াই, মানে 2.5। এরপর হচ্ছে গণসংখ্যা বের করতে হয়। গণসংখ্যা বের করতে হয় না, এটা দেওয়াই থাকে, এটা হচ্ছে 24। তারপর তোমার যদি যে গড় বের করতে চাও, তারপর তোমাকে কি করতে বলো তো? ছোটকালে তুমি এই যে এই মধ্যবিন্দুটাকে তুমি তো xi লিখতা ছোটকালে, মনে পড়ে? আর এই হচ্ছে fi। তখন তুমি কি করতে বলো তো? এই fi আর xi গুণ করতা। এটা গুণ করে রেজাল্টটা তুমি লিখতা। 24 আর আড়াই ধরো কথা কথা কত আসলো দেখো তো? তো এটা আসবে হচ্ছে 60। হ্যাঁ, এরকম করে এরকম দ্বিতীয় শ্রেণীটা লিখবা, 5 থেকে 8। পরে এই যে সেম ভাবে করে এখানে একটা ভ্যালু পাবা। এরকম করে প্রত্যেকটা fi xi কে তুমি কি করবা? আবার সামেশন করো না, এরপর এটাকে n দিয়ে কি করে দাও? ভাগ করে দাও। n দিয়ে কি করে দেওয়া হয়? ভাগ করে দেওয়া হয়। তাহলে হচ্ছে আমরা কি পাই বলো তো? এটা n। হ্যাঁ, n দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাই? আমরা হচ্ছে এই গড়টা পেয়ে যাই। তো আমরা গড় না হয় বের করতে পারবো, আমাদের আবার কি লাগবে বলতো? ভেদাঙ্ক। এই যে গড়, এটা তো গড়, তাই না? এখন দেখো ভেদাঙ্কের জন্য কি কি লাগতে পারে, আমি একটা তোমাদের টেবিল রেডি করে দেখাই দিই, ঠিক আছে? তো আমাদেরকে যেহেতু গড় আর ভেদাঙ্ক বের করতে বলছে, আমি তোমাদের জন্য গড়টুকু আগে একটু দেখাই। তো তোমাদের এখানে শ্রেণী ব্যবধানগুলো দেখো, এখানে হচ্ছে দেখো এই যে শ্রেণীগুলোকে আমরা উঠাবো, এরপর মধ্যবিন্দুগুলো বের করে দেবো, এরপর রান লিখবো, ঠিক আছে? এরপর হচ্ছে যে কি লিখবো? fi আর x এর গুণফলটা লিখবো। এটা দিয়ে কি বোঝায়? গুণ আকারে আছে, তাই তো? তো চলো আমরা যদি উঠাই দিই, এখানে উঠাই দিলে তোমরা পাওয়া হচ্ছে 1 থেকে 4, 5 থেকে 8, 9, 10, 11, 12 হবে। তারপর আচ্ছা, তোমাদের ডাটার তো এখানে একটু বইয়ের উদাহরণে আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তোমাদের এটা হবে 17 থেকে 20। বুঝতে পারছো? এখানে ডাটাতে একটু ভুল ছিল, 17 থেকে 20 হবে। তো 16, এখানে তাহলে হবে কি 17 থেকে 20। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই শ্রেণীর মধ্যবিন্দুগুলো একটু বের করে দেখতে হবে। কিভাবে বের করব? এই 1 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ দিবা। তো এটা হচ্ছে আমাদের কত আসবে বলো তো? 2.5। এরপর তুমি 5 আর 8 যোগ করে দেখবা, তারপর 2 দিয়ে কি করবা? ভাগ দিবা। এটা আসবে তোমার 6.5। তারপর হচ্ছে 12 আর 9, এটা যোগ করে দেখবা, এটা কত আসবে বলো তো? 21, মানে 10.5 আসবে। তাও হচ্ছে আমি একটু চেক করে দেখি, 10.5, 18.5, তাই না? এরকমই আসবে। 18.5 ভাগ, মানে এটা ভাগ এটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 18.5ই আমাদের আসে। তো তো এইগুলো হচ্ছে আমাদের xi গুলো হয়ে গেল, ওই যে উপাদানগুলো, যে তথ্য সারির যে আমাদের কি বলা যেতে পারে, যে 1 নাম্বার তথ্য সারির মান, 2 নাম্বার তথ্য সারির মান, 3 নাম্বার তথ্য সারির মান, এরকম তো চলে আসলো। এখন দেখো আমাদের এখানে রান কত দেওয়া? রানগুলো দেওয়া হচ্ছে 24, 32, 36, 24, 32, 36, 38, 30। এটা হচ্ছে কি বলতো? 38 আর 30। এখন আমাদের গণসংখ্যাগুলো যোগ করলে আমরা কি পাই বলতো? n এর মানটা পাই। মনে পড়ে তোমাদের? গণসংখ্যাগুলো যোগ করলে আমরা কি পাই? n এর মানটা পাই। তাহলে এটা আমাদের কত আসে দেখো তো? হচ্ছে 160, ওই যে n যেটা আমাদের লাগবে, ঠিক আছে?
মোট যেটা আর কি তোমরা এই অবিন্যস্তর ক্ষেত্রে যে কয়টা উপাদান আছে সেই এনটা কিভাবে বের করতে হয়, এখানে গণসংখ্যা সমষ্টিটাই হচ্ছে এন। এখন তোমার কি করতে হবে, কিচ্ছু না, একদম এফ আই আর এক্স আই এর গুণ করতে হবে, মানে এইটা এটা গুণ করে এখানে লিখতে হবে, এইটা এটা গুণ করে এখানে লিখতে হবে, এটার সাথে এটা গুণ করে লিখতে হবে, তাই তো? এই গুণ করে কত আসে, একটা যদি দেখে দিই 2.5 ইন্টু 24, এটা আসলে মনে হয় 60। এরপরে এইটার সাথে এটা গুণ হয়ে এখানে কত আসে লেখো, এখানে কত আসে লেখো, আমি লিখে দিচ্ছি একবারে, হ্যাঁ। আচ্ছা, তো প্রত্যেকটা গণসংখ্যার আর হচ্ছে কি এই এক্স আই শ্রেণী মধ্যবিন্দু আমরা গুণ করে হচ্ছে এগুলা পাচ্ছি। এরপর হচ্ছে আমাদের কি লাগে, আমাদের গড় বের করতে গেলে সামেশন অফ এই এফ আই আর এক্স আইটা কত আসে সেটা লেখা লাগে, তাই তো? তো দেখো সামেশন অফ এফ আই আর এক্স আই এর গুণফলটা আমাদের এই যে এইটা চোখ বন্ধ করে যোগ করে দিবা, যোগ করে দিলে এটা আমাদের কত আসবে দেখো তো, 1752, 1752। তো আমাদের দেখো গড় বের করা হয়ে, গড় বের করার জন্য যা যা দরকার, আমাদের তো একটা কনসেপ্ট হচ্ছে গড় বের করা, তাই না? গড় বের করার জন্য যা যা দরকার আমরা কিন্তু আগাই ফেললাম। তাহলে আমরা এখানে পরের লাইনে লিখে দিই যে সুতরাং গড়, গড়কে আমরা কিভাবে পড়ি, লিখি এক্স বার দিয়ে। তাহলে এই এক্স বারটা কি আসবে বলো, সামেশন অফ এই এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এখানে আই এর মান কত, 1 থেকে শুরু করে এন পর্যন্ত, তাই তো? এই যে পুরো আই থেকে শুরু করে এন পর্যন্ত এই এফ আই আর এক্স এর রেজাল্ট আমাদের কত আসছে বলতো, 1752। আর এন এর মান কত আসছিল, 160। দেখো তো এটা কত আসে, 10.95। দেখো আমাদের এটা হচ্ছে কি বলতো, গড়, ঠিক আছে? তো আমাদের প্রশ্ন যা বলছিল ওইটার জন্য আমরা যা যা করা দরকার বের করে নিচ্ছি। এখন আমাদের ইম্পর্টেন্ট যেটা ভেদাঙ্কটা, ইম্পর্টেন্ট যেটা, এবার ভেদাঙ্কটা কিভাবে বের করতে হয়। তো ভেদাঙ্কের জন্য যে আমাদের শ্রেণীকৃত ক্ষেত্রে আমি যদি আবার সূত্রটা লিখি কি আসবে বলতো, এখানে খালি এফ আইটা গুণ হবে আর বাকি সব প্রসেস কিন্তু সেম। এই যে এটা, এখানে আই এর মান 1 থেকে এন পর্যন্ত, তাই তো? এই হচ্ছে আমাদের রেজাল্টটা। তো আমাদের এক্স আই লাগবে, আমরা তো এক্স আই বের করছি প্রত্যেকটা, দেখো তো প্রত্যেকটা, দেখো তো এই যে এক্স আই প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু আমরা জানি। তারপর হচ্ছে আমাদের কি লাগবে দেখো তো, তারপর হচ্ছে আমাদের দেখো গড় লাগবে, মানে আমাদের যদি শুধু বলতো ভেদাঙ্ক নির্ণয় করো, গড় বের করতে বলেও নাই, তাও কিন্তু আমাদের গড়টা বের করা লাগবে, তাই না? এই যে যদি আমরা এই সূত্রে এভাবে যদি আগাই। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এটা আমাদের এই প্রত্যেকটা শ্রেণী উপাদান থেকে গড়টাকে বিয়োগ করতে হবে। আমাদের কাছে এইটা আছে, এইটা আছে, মাত্র কি আমাদের কাছে দুটো রেডি না, দেখো গড়টাও রেডি আর প্রত্যেকটা মধ্যবিন্দু জানি। তাহলে হচ্ছে আমাদের এটা বর্গ লাগবে, তারপর বর্গগুলার সাথে আবার এটা গুণ করতে হবে গণসংখ্যাটা। তাহলে আমরা সবার আগে একটা কাজ করি, আমরা সবার আগে এটা বের করি, দেখো আমরা এই যে এটা বের করি যে এই এক্স আই থেকে এই গড়টা বিয়োগ করলে কত আসে, এটার বর্গটা হচ্ছে ডাইরেক্ট লিখে দিই। তার মানে বুঝতে পারছো, এই যে এই যে এই বরাবর হচ্ছে আমরা কি করব, এই যে এই এক্স আই থেকে আমরা কি করব, এই যে গড় যেটা বের করলাম এটা বিয়োগ দেব, বিয়োগ দিয়ে আবার স্কোয়ারটা লিখে রাখবো। যেমন যদি আমি দেখাই এক্সাম্পলটা, আমরা তো এক্স বারের মান তো জানি, তাই না? এক্স বারের মানটা কত আসে দেখো তো, এই এক্স বারের মান আসছে 10.95। তাহলে হচ্ছে আমরা দেখো এই এক্স আই 2.5 থেকে যদি 10.95 বিয়োগ দিই, ওইটা যদি আবার স্কোয়ার নেই, তাহলে এখানে পাবো হচ্ছে 71.4025। বুঝে গেছে কি করলাম, এই যে মধ্যবিন্দু থেকে এই যে গড়টা বিয়োগ করে বর্গ করে ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে? ঠিক একইভাবে এখন দেখো এই যে এই দ্বিতীয়টা থেকে 6.5 থেকে গড় হচ্ছে 10.95, এটা বিয়োগকে স্কোয়ার করে লিখবা ক্যালকুলেটরে, তাহলে এটা আসবে হচ্ছে 19.8025। এভাবে প্রত্যেকটা তুমি কি করবা, এই যে প্রত্যেকটা থেকে বের করবা, আমি লিখে দিচ্ছি। তো 10.5 থেকে 10.95 বিয়োগ করে স্কোয়ার করলে তুমি পাবা 0.2025। 2025 না, মানে 0 বাদ দিলে 2025 সাল চলে আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে 14.5 থেকে 10.95 বিয়োগ দিয়ে স্কোয়ার করবা, এটা হচ্ছে 12.6025। আচ্ছা, একটু ঠান্ডার প্রবলেম হচ্ছে আজকে।
তোমরা কিন্তু এই ম্যাথগুলো হাতে কলমে প্র্যাকটিস করবা। যদি বই থেকে খালি দেখো হ্যাঁ হ্যাঁ এটা বিয়োগ এটা বিয়োগ এটা বিয়োগ, পরীক্ষা হলে বসে থাকবা তুমি, গ্যারান্টি দিচ্ছি পরীক্ষা হলে তুমি খুঁজতে পারবে না কার থেকে কাকে বিয়োগ দিবা। বুঝছো, বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হয়। তারপরে 18.5 থেকে 10.95 বিয়োগ করলাম, এরপর বর্গ করব, এটা আসবে হচ্ছে 57 দশমিক হ্যাঁ চলে গেল কেন 0025, তাই তো। এখন হচ্ছে আমাদের যে সূত্রটা, এই যে সূত্রে তাহলে আমরা এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ার বের করলাম, এর সাথে আবার কি করবো বলতো, এফ আইটাও গুণ করে ফেলি এই যে এখানে, তাহলে এখানে আমরা এটা বের করবো। কারণ আমাদের আলটিমেটলি হচ্ছে কি আবার এই যে এই রেজাল্টটার, এই যে টোটাল এই রেজাল্টটার কি লাগবে বলতো, সামেশন। তাহলে আমরা এই কলাম বরাবর যদি আমরা এই যে এফ আই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার গুণ করতে থাকি, তাহলে এখানে যে আমরা সামেশনটা পেয়ে যাব। কি করব, এখানে যে আমরা লিখতে পারবো যে সুতরাং সামেশন, এখানে যদি একটু কালো করে দেখাই, এই যে এখানে দেখো আমরা এই যে এইখানে জাস্ট কি করব, টোটালটা যোগ করে দেব, তাই না। এফ আই এর সাথে এই যে এই রেজাল্টটাকে গুণ করব, তার মানে দেখো আমাদের এফ আই কোথায়, যে এটা 24 আর এটা কি হবে বলতো, গুণ হবে। তাহলে এখানে কত আসে দেখো, 24 ইন্টু 71.4025, এটা হচ্ছে আমাদের 1713.66, বুঝা গেছে। ঠিক একইভাবে এখন হচ্ছে যে এইটার সাথে এটা গুণ হবে, তারপরে 32 ইন্টু 19.8025, এটা হচ্ছে 633.68। এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা যে এই 36 এর সাথে দেখো যে এটার সাথে এটা গুণ, তাই না। এখন 36 এর সাথে এটা গুণ হবে, 38 এর সাথে এটা গুণ হবে, 30 এর সাথে এটা গুণ হবে, রেজাল্ট আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ডাটা বসানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের কি লাগে বলতো, এই যে এইটার সামেশন লাগে, সামেশন মানে যে এইগুলো যোগ করতে হবে, এই যে এটা সামেশন অফ এফ আই ইনটু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার। তাহলে এটা আমাদের যোগ করলে দেখো এটা আসবে 4543.6, বুঝে গেছে। আমার নিচের কলামটা আসলে লাগবে না, এক্সট্রা লিখে ফেলছিলাম, তাহলে হচ্ছে 4543.6। তাহলে এখন দেখো আমাদের তাহলে ভেদাঙ্ক গড় তো এটা, তাহলে এখন আমরা কি লিখবো বলতো, যে ভেদাঙ্ক এটা যে ফর্মুলা সেটা হচ্ছে কি, সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার, এটা 1 থেকে n। এই রেজাল্টটা রেডি, দেখো এই রেজাল্টটা হচ্ছে আমাদের রেডি করা হয়ে গেছে। এটাকে আমরা কি করব বলতো, n দিয়ে ভাগ করব। তাহলে এই রেজাল্টটা কত আসছে, 4543.6 ডিভাইডেড বাই এটার পর বড় হয় 160 ছিল। তো কত আসে দেখো, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আঠাশ দশমিক 40 প্রায়, বুঝতে পারছো। তার মানে আমাদের যদি ভেদাঙ্ক বের করতে বলে, আমাদের কিন্তু গড় না বের করতে বললে আমাদের গড়টা লেগে যেতে পারে এখানেই। এই যে ছকগুলাতে কি করবা, এই এফ আই তারপর এফ আই এক্স আই করবা, এরপর এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার এইটার একটা চার্ট করবা, আর গণসংখ্যার সাথে গুণ করার জন্য আর একটা চার্ট করবা, মানে এরকম লিখবা। তারপর এই যে গণসংখ্যার সাথে গুণের রেজাল্টটাকে সামেশন করে দিবা, এটাই হচ্ছে তোমাদের মেইন ফ্যাক্ট, বুঝতে পারছো। আর এই যে এক্স বারটা কিন্তু আগে থেকে, মানে গাণিতিক গড়টা কিন্তু কি বলতো, আগের থেকে রেডি রাখতে হবে, যেন তুমি ইউটিলাইজ করতে পারো। কারণ তোমার বারবার এই যে শ্রেণীর মধ্যবিন্দু থেকে গড় বিয়োগ হয়ে বর্গের একটা রেজাল্ট দেখতে হবে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। না বুঝলে একটু আবার দেখো, কোথাও বুঝতেছো না, আর তারপর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমরা তোমাদের 227 নম্বর পৃষ্ঠায় একটা জোড়ায় কাজ করব, আর এটা সমাধানটা করে দেব। এখানে বলা হচ্ছে যে 5 টাকার একটা মুদ্রা 20 বার নিক্ষেপ করা হলো। 5 টাকার মুদ্রা 20 বার, মানে একটানা 20 বার নিক্ষেপ করতেছে। এখন 20 বার নিক্ষেপ করলে হয় হেড না টেল এরকম আসবে। আচ্ছা, তো এখন বলতেছে শাপলা। আচ্ছা, 5 টাকার মুদ্রা এবার কি থাকে, ওই যে সেতু থাকে আর শাপলা থাকে। হ্যাঁ, তো যতবার শাপলা পেয়েছো সেই সংখ্যাটা খাতায় লেখো। তো দেখো আমরা 5 টাকার মুদ্রা 20 বার নিক্ষেপ করছি, 20 বার। তো 20 বার নিক্ষেপ করে দেখো শাপলা একবার আমরা পাচ্ছি প্রথমে 6 বার, শেষ কাহিনী। এখন বললো যে এইভাবে দুজন মিলে 10 বার খেলাটা খেলো, মানে 10 বার খেলাটা খেলো বলতে মানে একবার খেলাতে তুমি 20 বার নিক্ষেপ করবা, 20 বারে তুমি শাপলা পাচ্ছ 6 বার। দ্বিতীয়বার তোমার ফ্রেন্ডের সাথে তুমি খেলতেছ, 20 বার নিক্ষেপ করলা, শাপলা পাচ্ছ তুমি 8 বার। এরপর 3 নম্বর বার খেলে তুমি শাপলা পাওয়া হচ্ছে 10 বার। এরপর এরকম 10 10 11 12 12 13 13, শেষ। এই হচ্ছে তুমি ডাটা পাইলা শাপলা আসার।
এখন বলতেছে প্রাপ্ত উপাত্তের গাণিতিক গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো। এখন দেখো এটা কি অবিন্যস্ত শ্রেণী না? অবিন্যস্ত শ্রেণী হলে আমাদের এসব গাণিতিক গড় ভেদাঙ্ক এগুলো নিয়ে কোনো প্যারা খাবো না। ওই যে ওই সূত্রটা দিয়ে ডাইরেক্ট করে ফেলবা যে কি সামেশন অফ হচ্ছে কি বলতো xi স্কয়ার লাগবে হচ্ছে এটার উপর গড় করে বিয়োগ দিয়ে দিবা। এখানে i এর মান 1 থেকে n পর্যন্ত, এখান থেকে বিয়োগ দিবা কি সামেশন অফ হচ্ছে xi মাইনাস n এটার বর্গটা, n i এর মান 1 থেকে n। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভেদাঙ্কটা। আর ভেদাঙ্কর এখানে অটোমেটিক দেখো এখানে আমাদের যে গড় এই জিনিসটা চলে আসবে, গড়। ঠিক আছে, গাণিতিক গড় জিনিসটা চলে আসবে। তো কিভাবে করবা দেখো, ফার্স্ট কিভাবে করবা, তো এটার জন্য দেখো তোমার কোনো ছক টক করলে করতে পারো, না করলে না, এটা তোমার ইচ্ছা। তাও ধরো আমি হচ্ছে যদি এভাবে উঠাই, এ দেখো এক্স আই, এখানে উপাদানগুলো কি কি দেওয়া দেখো তো, 10 বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, আর একটা লাগবে, আরটা হচ্ছে যে ফাইনাল রেজাল্টটা লেখার জন্য এরকম আর কি উঠে নিলাম। আমার ডাটাগুলো কি কি 6 8 10 10 10, এই যে এক্স এ হচ্ছে 6 8 10 10 10। আচ্ছা, এরপরটা হচ্ছে দেখো 11 12 12 11 12 12, এরপর হচ্ছে কি 2টা 13, দেখো ঠিক আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন তোমার কি লাগবে বলো তো, এই যে তুমি এখান থেকে দেখো তো, এইখান থেকেই ধরো এটা নাই দিই, ঠিক আছে, তুমি এখান থেকে বলো তো এই যে সামেশন অফ xi পেয়ে যাবে না, প্রত্যেকটা উপাদানের কি সমষ্টিটা পেয়ে যাবে না। আর এখানে n এর মান দেখো এখানে কয়টা ডাটা আছে, কয়টা ডাটা বলো তো, 10 বার নিক্ষেপ করছো না, তাহলে এখানে কিন্তু n এর মান কি বলো তো, একদম শুরু থেকে আমরা জানি n এর মান কিন্তু 10। তাহলে এই xi এটা যোগ করলে তুমি ক্যালকুলেটরে দেখো তো কত পাবা, এটা পাবো হচ্ছে 105। এখন তোমার কি লাগবে, এখন তোমার হচ্ছে এই যে এইটা লাগবে। দেখো তুমি x সামেশন অফ xi পেয়ে গেছো, তার মানে তুমি কিন্তু এটার গড়টা কি n দিয়ে ভাগ করে দিলে গড়টা পেয়ে যাবা। আর আবার আমাদের কি লাগবে, এখন প্রত্যেকটার বর্গের সমষ্টি লাগবে। তো আগে হচ্ছে বর্গগুলো করতে হবে, 6 6 কত 36, 8 8 64, তারপরে 10 এটা হচ্ছে 100, 10 10 100 হয়, এটাও কত হয় 100, 11 স্কয়ার কত হয় বলো তো 121, 12 স্কয়ার কত হয় 144, এটাও কত হয় 144, 13টা কত 169, এটাও কত বলো তো 169। তাহলে এটার সামেশন কত দেখো তো, এই যে xi স্কয়ার, তাহলে এটা আমাদের কত চলে আসে দেখো 1147, এটা কত আসবে 1147। তাহলে এই যে দেখো এখানে যে সুতরাং গড় x বার কি পাবা, এই যে প্রত্যেকটা উপাদানের যে সামেশনটা বের করছে n দিয়ে ভাগ করবা, i এর মান 1 থেকে n পর্যন্ত। এখন তুমি জানো n হচ্ছে কয়টা, এখানে কয়টা উপাত্ত এরকম ইয়া ছিল, তথ্য সারি ছিল, কয়টা মান ছিল তথ্য সারির, 10টা মান ছিল, তাই 10 ডিভাইডেড বাই এটা কত আসছে 105, এটা হচ্ছে 105। ঠিক আছে, তাহলে 105 ভাগ 10, তাই এটা হচ্ছে 10.5। আচ্ছা আবার দেখো তো, তুমি গাণিতিক গড় বের করে ফেলছো তাই তো, এটা আর হচ্ছে তোমার তো এটা এমনিতেও লাগবে আমাদের। আর আরেকটা হচ্ছে আমরা একটু এটা বের করি, সামেশন অফ xi স্কয়ার বাই n, i এর মান 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত। ঠিক আছে, তো আমরা যে সামেশন অফ xi স্কয়ার এটা পেয়ে গেছি কত 1147, আর n এর মান হচ্ছে 10, এটা কত আসছে, এটা আসবে হচ্ছে আমাদের এই 114.7, তাই না, 1147 ভাগ 10 114.7। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি যে সুতরাং ভেদাঙ্ক এটা হচ্ছে সামেশন i এর মান 1 থেকে n পর্যন্ত বর্গের গড় মাইনাস এই যে গড়ের বর্গ, i এর মান 1 থেকে n পর্যন্ত। তো এই যে সামেশনের পুরাটা এই n দিয়ে ভাগ দিয়ে পুরাটা পাচ্ছি হচ্ছে 114.7, 114.7 মাইনাস, আর এই যে এটা কি গড় কত আসছে দেখো তো, এই যে x বার 10.5, তাহলে এটা হচ্ছে 10.5 এর স্কয়ার। তাহলে এটা দেখো তো কত আসছে, এটা হচ্ছে 4.45 আসছে। এটাই হচ্ছে আমাদের কি বলতো ভেদাঙ্ক। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো।
তো এখন হচ্ছে এই পর্যায়ে আসার পর তোমাদের মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন কাজ করে যে ভাইয়া ভেদাঙ্কর জন্য কোন সূত্রটা লিখবো, যে সামেশন অফ এই xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা i1 থেকে n পর্যন্ত, এটা n দিয়ে ভাগ, এই সূত্র দিয়ে করব, নাকি যে মাত্র আমি যেটা দিয়ে করলাম, কোনটা দিয়ে করলাম, এই যে প্রত্যেকটার গড়ের বর্গের কি করলাম, গড় বের করলাম, তারপর আবার প্রত্যেকটার গড়ের আবার বর্গ বের করলাম, আবার গড়ের বর্গ, একবার হচ্ছে বর্গের গড়, বর্গের গড়, আর একটা হচ্ছে গড়ের বর্গ বিয়োগ করলাম, এখানে i এর মান 1 থেকে n পর্যন্ত। এইটা কোনটা দিয়ে করবো, আমি তো এটা দিয়ে করলাম, ধরো তুমি যদি এটা দিয়ে করতা, তো এটা দিয়ে করলে আমি যেন একটু মুছে দিচ্ছি, মুছে দেখো, তুমি যদি প্রথমটা দিয়ে, এই যে এটা দিয়ে যদি অঙ্ক এখন আগাইতা, কোনটা দিয়ে, এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে যদি আগাইতা, তাহলে দেখো তোমার তো এক্স এক্স আই এর কি বলতো, এই যে স্কোয়ারটা তোমার লাগতেছে না, তাহলে এই চার্টটা দেখতে কেমন হতো বলতো, এই চার্টটা দেখতে এমন হতো, এক্স থেকে এক্স আই থেকে এক্স বারের কি করতে হতো বলতো, বিয়োগটা আগে লাগতো, তাই না? তো তোমাকে আবার সবার আগে কি করতে হতো, তোমার যেহেতু এক্স থেকে এক্স বারের বিয়োগের কি লাগবে বলতো, বিয়োগের এক্স আই থেকে এক্স বারের বিয়োগের আবার বর্গ লাগবে, তার মানে পরে আবার এখানে তোমার এই এক্স আই থেকে এক্স বারের বিয়োগের বর্গটাও লাগতো, এখানে যে তোমার হচ্ছে সামেশনটা বের করতে হতো, যে এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের এই সামেশনটা, এটা তোমার আর কি বের করতে হতো, তাই না? তো এখন দেখো তোমাকে আগে তারপর গড় বের করতে হতো, গড় বের করার প্রসেস কি বলো, গড় বের করার জন্য আমাদেরকে কি করতে হয়, গড় বের করার জন্য আমাদের প্রত্যেকটা উপাদানকে যোগ করতে হবে, যে সামেশন অফ এক্স আই, তারপর এন দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এটা আমাদের কত আসছিল দেখো তো, প্রত্যেকটা উপাদানটা কত আসছিল 5, তাহলে এখানে তোমার 105 কে 10 দিয়ে ভাগ দিয়ে এটা আসছিল কত, 10.5। এখন তোমাকে কি করতে হবে, এক্স বার, এই এক্স আই থেকে এক্স বার বিয়োগ করতে হবে, তো 6 থেকে 10.5 বিয়োগ করতে হবে, রেজাল্টটা ডাইরেক্ট লিখবা, 6 থেকে 10.5 বিয়োগ করলে আসবে -4.5, মাইনাস সহ নিবা কারণ আমাদের তো বর্গ করা হবে, স্কয়ার করলে মাইনাসটা এমনি চলে যাবে। তারপর হচ্ছে এখানে 8 থেকে এই 10.5 বিয়োগ করে লিখবা, 8 বিয়োগ 10.5 -2.5, এরপর 10 বিয়োগ 10.5 -0.5, তাহলে এটা আসবে তিনটা সেম, -0.5 -0.5, পর 11 থেকে 10.5 বিয়োগ দিবা, এটা হচ্ছে শুধু 0.5, তারপর 12 থেকে যখন বিয়োগ দিবা, এটা হচ্ছে 1.5, কত আসবে হচ্ছে 1.5 মানে 1.5, এটা 1.5, এরপরটা আসবে আড়াই, তাই না? 13 থেকে 10.5 বিয়োগ দিলে এটা আসবে 2.5। পরে তোমার এখন কি লাগবে, এটা আবার স্কয়ার লাগবে, তাহলে স্কয়ার করলে তার মানে -4.5 স্কয়ার করলে কত আসবে, 4.5 এর স্কয়ার করলে পাবো হচ্ছে 20.25। ঠিক একইভাবে 2.5 এর স্কয়ার লাগবে, এটা স্কয়ার করলে পাবো হচ্ছে 6.25, এরপর হচ্ছে 0.5 এর স্কয়ার লাগবে 0.25, তো 0.5 এর স্কয়ারই, ও আচ্ছা একই তো, তাই না, 0.25, তো এটা আসবে কত 0.25, তারপর এটা হচ্ছে শুধু 0.5, তাই না, এটা আসবে কত বলো তো 0.25, তো 1.5 এরটা কত আসবে দেখো 2.25, এটা আসবে কত বলো তো 2.25, আর 2.5 এর স্কয়ার আসবে হচ্ছে 6.25। তো এই যে সামেশন করলে এই রেজাল্টটাকে এখন কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে দেখো তো 20.25 20.25 প্লাস 6.25 প্লাস 0.44, এটা আসবে হচ্ছে 44.5, কত আসলো 44.5। এরপর তারপর তুমি ভেদাঙ্কের যে সূত্রটা লিখবা নিচে, যে ভেদাঙ্ক স্কয়ার হচ্ছে যে সামেশন অফ যে xi মাইনাস x বারের এটা n দিয়ে বিয়োগ হবে, এই হচ্ছে 1 থেকে n, এই রেজাল্ট আসছে তোমার কত বলো তো 44.5 ডিভাইডেড বাই n এর মানটা কত, n তো 10, তাহলে এটা করলে তুমি কত পাবা 4.45। আগেরটা কি আসছিল বলো তো, আগের বারও কিন্তু তোমার 4.45 আসছে, যদি তুমি ক্যালকুলেশন ভুল না করো একই রেজাল্ট পাবা, কারণ এইখান থেকে এই সূত্র, তোমাদের সূত্র থেকে সূত্র গতদিন দেখাচ্ছিলাম না, এইখান থেকেই তো এই লাইনটা আসছে, তো তুমি এইটা দিয়ে অঙ্ক করো, এটা দিয়ে অঙ্ক করো, তোমার অ্যান্সার একই আসবে,
অ্যান্সার এক না আসলে এর মানে কি জানো, তুমি ভুল করছো, বুঝছো? সোজা কথা এটাই। তো এখান থেকে এই লাইন যেটা যেহেতু আসছে, তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হবে, এই সূত্র দিয়ে অঙ্ক হবে। বাট তুমি দেখো আমি কত ফাস্ট এই সূত্র দিয়ে অঙ্কটা করছিলাম, আর এই সূত্র দিয়ে অঙ্ক করতে যে দেখছো একদম একটু ঝামেলা হয়ে গেছে। নর্মালি হচ্ছে মনে রাখবা যে এই যে বিন্যস্ত ডাটা থাকবে না, বিন্যস্ত ডাটাতে আমরা এইটা দিয়ে আগাবো, বিন্যস্ত ডাটাতে আবার কিন্তু এখানে একটা এফআই গুণ হয়, আর অবিন্যস্ত ডাটা হলে চেষ্টা করবে এইভাবে তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলার। এখন তোমাদের পাঠ্য বইয়ের 229 নম্বর পৃষ্ঠায় একটা দলগত কাজ আছে, সেটা আমরা সমাধান করব। একটু দলগত কাজটা পড়ি। এখানে বলা হচ্ছে 1 নম্বরে যে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর ওজন কেজিতে পরিমাপ করো এবং প্রাপ্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করো। শিক্ষার্থীদের ওজন পরিমাপ করতে হবে, মানে বুঝতেছো? খুবই ওয়ার্ড না? আমি তো জানতাম যে ছেলেদের মান্থলি স্যালারি, মেয়েদের বয়স, আর ছেলে মেয়ে উভয়ের ওজন এভাবে হুট করে জিজ্ঞেস করতে হয় না, বডি শেমিং এর একটা ব্যাপার আছে। বাট এখানে তোমাকে কি করবে, যে এই মেশিনের উপর দাঁড়া, এখনই ওজন মাপবো, বিষয়টা এমন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীদের ওজন কেজিতে পরিমাপ করো এবং প্রাপ্ত উপাত্তগুলোর ভেদাঙ্ক নির্ণয় করো। এখন দেখো, তুমি যদি ওজন নির্ণয় করো, তাহলে আমি একটু আমাদের স্কুল ম্যাথমেটিক্স বই থেকে একটু লিখে দিই 10 জনের কিরকম ওজন পাওয়া যাচ্ছে। ধরো একজনের ওজন পাওয়া গেল হচ্ছে 45, একজনের পাওয়া গেল হচ্ছে 42, এরপরটা পাওয়া গেল 49, এরপরটা হচ্ছে 55, 58, এরপরে একজন হচ্ছে 62, এরপরটা হচ্ছে 70, 75, 50, 70। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা দেখতে পাচ্ছি কিছু স্টুডেন্ট খুবই রোগা আর কিছু স্টুডেন্ট আছে একটু হেলদি, তাই না? তো এখন এটা হচ্ছে আমাদের অবিন্যস্ত ডাটা। তো এই তোমাকে এরকম 10 জনের কি দেওয়া বলো তো, ওজনের লিস্ট দেওয়া। এখন তোমাকে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তো এরকম অবিন্যস্ত ডাটা থাকলে ভেদাঙ্ক নির্ণয় করা কোনো ব্যাপারই না। তুমি কি করবা বলো তো, ফার্স্ট একটা এরকম ছক বানাই নিতে পারো। 10 জন তো, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে হচ্ছে আমি লিস্ট লিখবো। তো আমাদের ভেদাঙ্কের সূত্রের জন্য আমরা কোন সূত্রটাতে যাব, ওই যে ওই সূত্রটাতে, যে বিয়োগ করে যে সূত্রটা। তো এখানে হচ্ছে আমাদের এরকম উপাত্তগুলা, প্রত্যেকটা তথ্য সারির মান জানতে হবে, আর তারপর ওদের বর্গটা জানতে হবে, এই আর কি। তো প্রত্যেকটা তথ্য সারি দেখো আমরা দেখতে পাচ্ছি 45 42 49, 45 42 49, এরপর হচ্ছে 55 58, 55 58, 55 58, 62 70, 62 70, 75 50, এরপরটা মনে হয় 70 ছিল। এইখান থেকে আমরা কি পেয়ে যাবো, প্রত্যেকটার গড় মোটটা পেয়ে যাবো। মোট পেয়ে গেলে গড় পাওয়া কোনো ব্যাপার, কারণ এন এর মান কত বলো তো? কয়জন স্টুডেন্টেরটা মাপছো তুমি মাপছো 10 জন স্টুডেন্টের। এখন এরপর হচ্ছে আমাদের এগুলো স্কোয়ারটা লাগবে। এইগুলো স্কোয়ারগুলো আমি যদি একটু বসে দিই, বুঝতে পারতেছো 45 এর স্কোয়ার বর্গ ক্যালকুলেটরে চেক করবো আমি এখান থেকে ডাইরেক্ট যদি বসে দিই। তো এখন দেখো এই বসানোর পরে ওই বর্গটা এমন আসে, এরপর আবার কি করা হচ্ছে, এই সবগুলা যোগ করা হচ্ছে সামেশন। তাহলে এখন আমাদেরকে বলো ভেদাঙ্কের যে ফর্মুলাটা আমরা কি লিখবো বলো? এটা যদি সিগমা স্কোয়ার হয়, এটা হবে হচ্ছে সামেশন অফ এই যে xi বর্গগুলার, তারপর সমষ্টিকে কি করতে হবে, বর্গের সমষ্টিগুলোকে গড় করতে হবে, তাই না? এই যে i1 থেকে শুরু করে n পর্যন্ত, এরপর সামেশন অফ xi বাই n, i1 থেকে n পর্যন্ত এইটার স্কয়ার। তো এই যে সামেশন অফ xi স্কয়ার যেটা, এটা আসছে আমাদের কত, 34348, 34348 ডিভাইডেড বাই n এর মান কত, 10, তাই না? এখানে হচ্ছে n এর মান 10, জাস্ট কি এইটাকে 10 দিয়ে ভাগ করলাম, শেষ। এরপর এটা দেখো আমাদের সামেশনটা কত আসছে, এই সামেশনটা আছে, সামেশনটা লেখা হয় নাই, এই সামেশনটা আসবে হচ্ছে এই xi সামেশন যোগ করে আসবে হচ্ছে 576। তাহলে এখানে কত আসবে বলো তো, 576 বাই 10 হোল স্কয়ার। বুঝা গেছে? তো এই রেজাল্ট আমি ডাইরেক্ট লিখে দিলাম 117.04। এখন বলো তোমরা ব্লেম দাও যে ভাই আপনি তো বই দেখে অঙ্ক করাইলেন। এখন দেখো এতগুলার বর্গ করতে কার ভালো লাগে বলো? তোমরা প্র্যাকটিস করবা। আমার কাছে সুযোগ ছিল
উঠাই দেওয়ার, কারণ এখানে তো এমন না যে কোনো কিছু থিঙ্কিং করে করে বের করতেছি, জাস্ট লিখছি তো মেন ফর্মেটটা লিখে বুঝাচ্ছি তো এখানে বর্গ লাগবে, এগুলো বর্গ, তো জাস্ট উঠাই দিচ্ছি। তারপর যোগ করার জন্য ক্যালকুলেটর যোগ করে না এখানে উঠাই দিচ্ছি, আর সূত্রটা তো না দেখে লিখছি, এখানে তো বসেছি না দেখে, ঠিক আছে, বলো না যে ভাই দেখে দেখে অঙ্ক করে। তো এই হচ্ছে আমাদের ভেদাঙ্কটা। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে এখন বের করতে হবে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে। উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণীতে বিন্যস্ত করতে হবে। নরমালি যদি তোমাকে কিছু না বলে এরকম উপাত্তগুলো অবিন্যস্ত থাকে, ভেদাঙ্ক নির্ণয়ের জন্য তোমার এত কোনো প্যারা লাগবে না, মানে কোনো নিচ থেকে প্যারা নিতে যেতে হবে না যে তুমি আগে শ্রেণীতে সাজাবা এরপর ভেদাঙ্ক নির্ণয় করবা, এটা করবা না। বাট এখন এই প্রশ্ন তোমাকে বলেই দিচ্ছে যে তোমাকে আগে কি করতে হবে বলো তো, শ্রেণী বিন্যস্ত করতে হবে। আগে কি করতে হবে, শ্রেণী বিন্যস্ত করতে হবে, এরপরে তোমাকে সহজ পদ্ধতিতে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ভেদাঙ্কটা নির্ণয় করতে হবে, বুঝে গেছে? তো চলো আমরা একটা শ্রেণী তৈরি করি। তো হচ্ছে আমি তোমাদের 41 থেকে শুরু করতেছি, 5 করে শ্রেণী ব্যবধান নিয়ে এই যে 75 পর্যন্ত, ঠিক আছে? তো আমার এখানে দেখো 1 2 3 4 5 6 7, এরকম 7টা লাগলো। আর মধ্যবিন্দু কিভাবে বের করে, এই যে শ্রেণী হচ্ছে নিম্নটা আর উচ্চতা যোগ করে 2 দিয়ে ভাগ করে 43, এরপরটা পাবো 48, 51 55 যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে পাবো 53, এভাবে আমরা এটা লিখলাম। তো এখন দেখো আমাদের মেইন ইন্টেনশন কি, আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে কি বলতো, ভেদাঙ্ক বের করা। তো ভেদাঙ্ক বের করতে গেলে, তো তোমাদের এই সারণী করতে গেলে এখানে কি আবার গণসংখ্যা লাগতে হয় না? এই শ্রেণীতে কয়টা ডাটা তোমাদের আসলো এখানে, এরপর কিন্তু তোমাদের কি লাগে বলতো, গণসংখ্যাটা লাগে। তো আই হোপ তোমরা গণসংখ্যা বের করার সহজ পদ্ধতি জানো, মানে উপায়টা কি। অনেকে দেখে যে কি করে, খুঁজতে থাকে 45 42, ধরো হচ্ছে এভাবে তোমার হচ্ছে 41 থেকে 45 খুঁজতে থাকে, 41 থেকে 45 এর মধ্যে কে 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 কে, এভাবে করতে গেলে অনেক টাইম কিল হয়। তুমি একটা কাজ করবা, কি কাজ করবা, এখানে তো আর আমরা ট্যালি চিহ্ন দিচ্ছি না, তাই না? ট্যালি চিহ্ন এখানে আমরা দিচ্ছি না, তুমি দিতে পারো চাইলে, ওইটা দিতে পারো। আমি ধরো তোমাদের ট্যালি চিহ্ন দিয়ে দিই যেন সুবিধাটা হয়, ঠিক আছে? কিরকম এই কাজটা করবা, দেখো তো 45 বলো কোথায় পড়ছে, এখানে দেখো কোথায় 45 পাচ্ছে, যে এখানে না, এই যে একবার ট্যালিতে একবার দিবা, ঠিক আছে? এরপরটা হচ্ছে তোমার 42 দেখো তো কোথায় পড়ছে, এই যে এখানে, তাহলে এখানে একবার একটা টানি দিলা, তার মানে দুইটা বলবো। নেক্সট 49 দেখো, আচ্ছা হ্যাঁ 49 দেখো, 49 কোথায় পড়ছে দেখো, দ্বিতীয় ঘরেই। এরপরে 55 কোথায় পড়ে দেখো, এই যে 55 এই যে এখানে, তার মানে এখানে একটা হবে। এরপর হচ্ছে 58 কোথায় হবে দেখো তো, এই যে 56 থেকে 60 এর মধ্যে 58 হবে। আচ্ছা এরপর 62 দেখো যে পরেরটাতে হবে। এরপর 70 দেখো যে এই যে এখানে আছে 70, তার মানে এখানে হবে। এরপর 75 হচ্ছে যে লাস্টেরটাতে আছে। এরপর দেখো 50 ঘর কোনটা, 50 এই যে এখানে 50, তার মানে এখানে হবে একটা। এরপরটা হচ্ছে 70, তো 70 ঘর কোনটা, এই যে এটা। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এখানে হবে কত বলতো, এখানে হবে হচ্ছে 2টা, এখানে হবে হচ্ছে 2টা, এখানে হবে একটা, হ্যাঁ এখানে হবে হচ্ছে এই একটা, এই একটা, এখানে 2টা, এখানে একটা। তাহলে হচ্ছে এই যে এইটুকু মুছে ফেলি, ট্যালি চিহ্ন না দেওয়াই ভালো, মানে তোমরা তখন বড় হয়ে গেছো, তাও আর কি লিখে দিলাম। মানে তাহলে তুমি ট্যালি পরে এখানে গণসংখ্যা লিখতে পারো, আমি নরমালি ট্যালিটা তাহলে এখানে লিখলাম না, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, গণসংখ্যা। হ্যাঁ তোমার ধরো যে ওই মাছ খোঁজার মতন এত দূরবীনে খুঁজতে হবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 221121, বুঝে গেছে? এখন আমরা যেহেতু আলটিমেটলি কি বের করবো, আমরা বের করবো হচ্ছে ভেদাঙ্ক বের করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের যে ফর্মুলাটা, আমরা যে একটু ফর্মুলা, এটা হচ্ছে বিন্যস্ত ফর্মুলাতে হচ্ছে আমাদের কি লাগে, যে সামেশন fi, তারপর হচ্ছে xi মাইনাস x বার, তাই না? এই গুণ লাগবে যে বর্গ, এরপর এটা n দিয়ে বিয়োগ হয়। তো হচ্ছে আমার হচ্ছে x বার লাগবে, x বারের জন্য আমার কি লাগবে, x বারের জন্য গণসংখ্যা তো হচ্ছে fi, তাহলে fi আর xi আগে গুণ করতে হবে। তো এখানে আমাদের কি লাগবে, fi আর xi গুণ করতে হবে। এই ছকটাতে হচ্ছে আমরা fi আর xi গুণ করব। আর এই যে গণসংখ্যার যে সমষ্টিটা, এইটা হচ্ছে আমাদের n প্রকাশ করবে। এখানে n এর মান কত আসবে দেখো তো, এই n এর মান তো আমাদের 10 ছিল, তাও যোগ করে দেখবো এটা 10ই আসবে, ঠিক আছে? আর এরপর হচ্ছে সামেশন অফ হচ্ছে fi xi, এইটা লিখতে হবে।
এখন দেখো এফ আর এক্স এ যদি গুণ হয় 43, এটা কত হয়ে যাবে বলো তো 86। তারপর 48 আর 2 দিয়ে গুণ হলে কত হয়ে যাবে বলো তো 96। এরপরটা হয়ে যাবে 53, এরপরটা 58, 63, তারপর হচ্ছে 60, 60 হচ্ছে 120 আর 8 দুগুণ হচ্ছে 16, তার মানে হচ্ছে 120 আর 16 মিলে 136, এরপরটা হচ্ছে 73। এই হচ্ছে তুমি এফ আই এক্স এ পেয়ে যাবে। এখন এই সমষ্টিটা বের করে দেখো এটা কত আসে। এটা হচ্ছে 565। তার মানে এখন দেখো তুমি আবার কি করবা, এখানে তুমি যেহেতু এফ আই এক্স এ পেয়ে গেছো আর এন পেয়ে গেছো, তুমি সবার আগে এখানে বের করবা হচ্ছে সুতরাং গড়। গড় কি এক্স বার, এক্স বার কি, এক্স বারটা হচ্ছে আমাদের সামেশন অফ এক্স এফ আই এক্স আই, যেখানে আই এর মান 1 থেকে n পর্যন্ত n দিয়ে ভাগ হবে। তো সামেশন অফ এফ আই এক্স আই আসছে আমাদের কত 576। তাহলে এই হচ্ছে 576 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 57.6। এই গড়টা হচ্ছে এখন আমাদের এখানে লাগবে, কারণ হচ্ছে আমাদের যে রেজাল্টটা এই যে ইয়াটা এখানে আমাদের দেখো এই যে এক্স আই থেকে অর্থাৎ যে মধ্যবিন্দুগুলো থেকে গড়ের বিয়োগের আবার বর্গের বর্গটা লাগবে। তার মানে আমরা এখানে আরেকটা ঘর প্রডিউস করব। এই ঘরটা হচ্ছে এমন হবে দেখতে যে আমরা এই আগে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বারের বর্গটা বের করব, আর এই ঘরে হচ্ছে ওই যে এফ আই এর সাথে আবার এই যে এই রেজাল্টটা গুণ করব। ঠিক আছে, তাহলেই শেষ হয়ে যাবে। তো এখন দেখো এক্স আই থেকে এক্স বারের মানটা মনে রাখবা সবসময়, এক্স বার তোমার কত আসছে 57.6। ঠিক আছে, তুমি এখানে লিখে দিতে পারো এক্স বারের মান কত আসছে 57.6। আচ্ছা গড়টা আমি একটু চেঞ্জ করে দিই, এটা একটু ভুল আসলো, 565 আসবে। হ্যাঁ আচ্ছা গড়টা আসবে হচ্ছে 565, তো গড়টা আসবে হচ্ছে 565, ওইটা ওইখানে তাহলে এখানে একটু চেঞ্জ হবে। হ্যাঁ একটু সরি, 565 ডিভাইডেড বাই 10। কি বাবা 7 লিখতেছি কেন, 565 না, 565 ডিভাইডেড বাই 10, তাহলে এখানে কত আসবে বলো তো 56.5। এখানে কত আসবে 56.5, একটু সরি হ্যাঁ এই মিস্টেকটার কারণে। আচ্ছা এখন তাহলে দেখো তোমাকে কি করতে হবে, তোমাকে এখন এই প্রত্যেকটা এক্স আই থেকে এই এক্স বার এই 56.5 বিয়োগ করে বর্গ করতে হবে। তাহলে দেখো এই যে 43 থেকে এই যে এই 56.5 বিয়োগ দাও, 43 থেকে 56.5 বিয়োগ দাও, এটা আবার স্কয়ার লিখবা, মাইনাস আসুক দেখতে পারেন, এটা স্কয়ার করলে তোমার আসবে হচ্ছে 182.25। তারপর এই যে 48 থেকে ওইটা বিয়োগ দিবা, 48 মাইনাস কত 56.5 বিয়োগ দিয়ে স্কয়ার লিখে দাও, তাহলে 72.25। এরপর 53 থেকে ওইটা বিয়োগ দাও, 56.5, এটা স্কয়ার করলে পাবা হচ্ছে 12.25। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা তুমি ফিল আপ করে ফেলো, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ তো হচ্ছে এই প্রত্যেকটা এক্স আই থেকে এক্স বারের বর্গ আমরা লিখে ফেললাম। এখন হচ্ছে আমাদের কি লাগবে, এখন এই যে এটা হচ্ছে পাচ্ছি এই যে এক্স আই মাইনাস এক্স বারের সাথে এফ আই গুণ করতে হবে, এই দুইটা, তাহলে 2 এর সাথে এটা গুণ করতে হবে, বুঝতে পারছো? তো 2 এর সাথে যদি এটা গুণ হয় তাহলে এটা হবে হচ্ছে 2 × 1 82.25, এটা আসবে 364.5। ঠিক একইভাবে 2 এর সাথে এটা গুণ হবে, 2 এর সাথে একের সাথে এটা গুণ হয়ে কত আসবে, যেমন হচ্ছে 12.25, এটা কত আসবে 2.25, এটা আসবে হচ্ছে 42.25। ঠিক আছে, এরকম করে আমি বাকিগুলা একবারে লিখে দিচ্ছি। এরপর হচ্ছে আলটিমেটলি আমাদের এখন এটার সামেশনটা লাগবে, অর্থাৎ সামেশন অফ এই যে এফ আই যে এক্স আই মাইনাস এক্স বার স্কয়ার, এটা কত আসে, তো এটা যোগ করে দেখো কত আসবে। তো যোগ করা হচ্ছে এটা আসলো। এখন তাহলে আমরা কি লিখবো, ফাইনালি আমরা ভেদাঙ্কের সূত্রে যেতে পারি, যে সুতরাং ভেদাঙ্ক সিগমা স্কয়ার, এটা আসবে কি বলতো আমাদের সামেশন আই 1 থেকে n পর্যন্ত এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। তো আমরা এই রেজাল্টটা তো বের করলাম, তাই না? এই পুরো রেজাল্টটা হচ্ছে এই যে এটা 1102.5, তাহলে 11 ডিভাইডেড বাই n, n কত ছিল দেখো তো 10 ছিল, তাহলে এইটা এখন দেখো কত আসছে 110.25, এই হচ্ছে আমাদের ভেদাঙ্ক। ঠিক আছে, এটা দশমিক। তো দেখো আমাদের অবিন্যস্তর ক্ষেত্রে কেমন আসছিল, অবিন্যস্তর ক্ষেত্রে কেমন আসছিল,
এই যে অবিন্যস্ততার ক্ষেত্রে আসলে হচ্ছে যে এরকম 117.04, আর দেখো বিন্যস্ততার ক্ষেত্রে আসছে এরকম 110.25। এখানে তো আমরা শ্রেণী ধরে নিচ্ছিলাম, তাই না? তো এই হচ্ছে আমাদের বিন্যস্ত থাকলে এই হচ্ছে প্রসেস। এই চারটা তোমাদের কিন্তু মানে কিভাবে খাতায় লিখে প্র্যাকটিস করতে হয় এটা কিন্তু তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, বুঝছো? তাহলে কিন্তু পরীক্ষা হলে বুঝা যাবে। তো এই ছিল ওভারঅল ভেদাঙ্ক কিভাবে বের করতে হয় তার প্রসেস। আমাদের ভেদাঙ্ক তাহলে শেষ এখানে। আমাদের নেক্সট টপিক থাকবে হচ্ছে পরিমিতি, পরিমিত ব্যবধানটা কিভাবে বের করতে হয় সেটা।